আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে কমে আসছে রাজস্ব আহরণ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, রাজস্ব কমে যাওয়ার কারণ কি? এই স্থলবন্দর পণ্য আমদানি রপ্তানিকে কোনো প্রতিবন্ধক আছে কিনা, কি বলছেন সংশ্লিষ্টরা? জানা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরটি 2006 সালে শুরু হলে কিন্তু প্রচুর পরিমাণে সব ধরনের ফল এবং পণ্য আমদানি হতো। ফলে প্রতি মাসে 500, 600, 1000 টাকা পর্যন্ত 1000 কোটি টাকা পর্যন্ত এই বন্দরটিতে কিন্তু রাজস্ব আয় হয়েছে। কিন্তু বন্দরটি বর্তমানে কিন্তু ধীরে ধীরে কিন্তু রাজস্ব আহরণ কমে আছে। আমি যদি আপনাকে হিসাবটা যদি একটু বলে শোনাই, গত 3 মাসের আমি একটু হিসাবটি আপনাকে একটু শোনাতে চাই। সেটি হচ্ছে যে গত জুলাই মাসে এখানে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 77 কোটি টাকা, সেখানে অর্জিত হয়েছে মাত্র 60 কোটি টাকা। এছাড়া জুলাই মাসে 90 কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, আয় হয়েছে 61 কোটি টাকা। এছাড়া সেপ্টেম্বর মাসে 106 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও মাত্র আয় হয়েছে 57 কোটি টাকা। এখানকার বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন, অন্যান্য সোনা মসজিদ বাদে যে ভোমরা, হিলি বা অন্যান্য যে স্থল বন্দরগুলো আছে, এই স্থল বন্দরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা হয় এবং ফল আমদানি হয়। সে কারণে কিন্তু বন্দরগুলো অত্যন্ত কিন্তু রাজস্ব আহরণ প্রচুর পরিমাণে হয়। কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরটিতে একেবারে ফল আমদানি নেই বললেই চলে। শুধুমাত্র ছাই, পাথর, পেঁয়াজ, আলু, ভুট্টা এসব পণ্য আমদানি হয়ে আসছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল কয়েকজন আমদানিকারকের সাথে। তারা আমাকে যে বিষয়টি জানিয়েছেন কি এই বন্দরে আসলে কড়াকড়ি হওয়ার কারণেই কিন্তু এই বন্দরটিতে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি কি, এখানে যে বেসরকারি পানামা পোর্ট লিমিটেড আছে, এই পানামার ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু সুযোগ সুবিধা আছে, অত্যাধুনিক মানের কিন্তু তাদের যন্ত্রপাতি আছে, তাদের সব ধরনের কিন্তু শেডগুলো আছে। তারপরেও কিন্তু এখান থেকে ফল আমদানি করতে পারছে না আমদানিকারকরা, যে কারণে মূলত এখানে বন্দরটিতে কিন্তু রাজস্ব আহরণের দিন দিন ধস নেমে আসছে। কাস্টমস কর্মকর্তারা বলেছে তারা কিন্তু এখানে দিন রাত আমদানিকারক এবং ব্যবসায়ী যারা আছে তাদেরকে তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে। তারপরেও কিন্তু রাজস্ব আহরণ কোনো রকমে আসলে বৃদ্ধি করা যাচ্ছে না। সর্বশেষ আমার সাথে কিছুক্ষণ আগে কয়েকজন আমদানিকারকের সাথে কথা হচ্ছিল। তারা আমাকে বলছে এই যে শীত মৌসুম আসছে, ফলের মৌসুম, যদি ফল আমদানি বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে কিন্তু এই বন্দরটি টিকবে, বাড়বে রাজস্ব আয়। জি ডানা, এই ছিল আমার কাছে সোনা মসজিদ স্থল বন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। চাঁপাইনবাবগঞ্জ স্থল বন্দর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। আড়তগুলোতে পুরো দমে চলছে বেচাকেনা। 1 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকায়। এই নিয়ে জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, আড়তে ইলিশের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা? ডানা, চাঁদপুর মাছঘাটে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি ছোট ইলিশের কিন্তু আমদানি বেড়েছে। সকাল থেকে নদী থেকে জেলেরা মাছ ধরে ঘাটে আনছেন, ঘাট থেকে কিন্তু সেগুলোকে আড়তে তোলা হচ্ছে, আড়তে তুলে কিন্তু সেগুলো নিলাম ডেকে বিক্রি হচ্ছে। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1800 টাকা, আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1500 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1200 টাকা। আমি যদি আপনাকে একটু বলি যে চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের প্রাপ্যতা গত সপ্তাহ থেকে আজকে কিন্তু কিছুটা বেড়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি প্রায় 150 থেকে 200 মন ইলিশ ঘাটে এসেছে, এবং পুরো ঘাটটি কিন্তু এখন ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ পুরো দমে কিন্তু চাঁদপুর মাছঘাটে কিন্তু বেচা কিনা শুরু হয়েছে। আমি কথা বলেছি এখানে যারা ক্রেতা রয়েছেন, যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই ঘাটে এসেছেন,
তারা আমাকে বলছেন যে আসলে তারা এই ঘাটে আসেন, এখানে চাহিদা অনুযায়ী ইলিশ পাওয়া যায়, অর্থাৎ তারা যেই চাহিদা অনুযায়ী ইলিশ ক্রয় করতে চান সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। তবে ক্রেতারা বলছেন এখানে দামটা একটু চড়া। আমি কথা বলেছি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন অর্থাৎ আড়তদার, তাদের সাথে তারা আমাকে জানিয়েছেন যে আসলে চাঁদপুর মাছঘাটে কিন্তু ইলিশের প্রাপ্যতার উপর মাছের দাম কিন্তু উঠানামা করে, অর্থাৎ ইলিশের আমদানি বাড়লে দাম কিছুটা কমে, আবার ইলিশের আমদানি কমে গেলে দামটা কিছুটা বাড়ে। আমি কথা বলেছি এখানকার যারা এই যে পদ্মা মেঘনা নদীতে মাছ ধরে যারা জীবিকা নির্বাহ করে, আমি তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে মা ইলিশ রক্ষা অভিযান শেষে কিন্তু তাদের জালে তারা কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। তারা আশা করেছিলেন যে অভিযান শেষে কিন্তু তারা চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে সেখানে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবেন এবং তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে, কিন্তু এখন সেটি হচ্ছে না। আমি কথা বলেছি চাঁদপুর নদী কেন্দ্রের যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা আবু কাউসার দিদারের সাথে, তিনি আমাকে একটি আশার কথা জানিয়েছেন যে এই সামনে যে 16 তারিখ পূর্ণিমা কোয়ার্টার, এই পূর্ণিমা কোয়ার্টারকে ঘিরে কিন্তু চাঁদপুরে ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পাবে, আর এই ইলিশের প্রাপ্যতা বৃদ্ধি পেলে দাম কিন্তু অনেকটা কমে আসবে। তো এই ছিল ঢানা চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। চাঁদপুর মাছঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। জয়পুরহাটে অসাধু সার ও আলুর বীজ ব্যবসায়ী সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছেন, এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজা, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছেন কিনা, আর দামের বিষয়ে কি বলছেন ক্রেতারা? ধন্যবাদ দাদা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের বোম্বো ইউনিয়নের, এটা হচ্ছে ধারকি গ্রামে। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু জয়পুরহাটের যে একটা ব্যবসায়ীদের আলুর বীজ এবং সারের যে ব্যবসায়ীদের একটা অভিনব সিন্ডিকেট এবং অভিনব কৌশলে কিন্তু সাধারণ যে কৃষকের কাছ থেকে কিন্তু তারা মোটামুটি এক বস্তা সারের 2 থেকে 400 টাকা এবং আলুর বস্তা প্রতি বস্তায় 2600 টাকার আলু হয়তো 3500 টাকা 3200 টাকা এবং 3100 টাকার যে আলু ব্রাকের আলু সেটা কিন্তু বিক্রি হচ্ছে। আমরা কৃষকরা এখানে এসে যেটা জানতে পেরেছি যে 4500-5000 টাকা পর্যন্ত কৃষকরা সেই আলু সিন্ডিকেটের মাধ্যমে কিনতে হচ্ছে। 3100 টাকার আলু 2600 টাকার আলু 3200 টাকা 3500 টাকা কিনতে হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা আলুর বস্তাতে 1000-1500 টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। এবং সারের যে ব্যবসায়ীরা এবং একটা সুকৌশলে ছোট ছোট ডিল সার এবং আলুর ব্যবসায়ীরা ছোট ছোট নিজেরা বেশি না নিয়ে তারা কিন্তু স্থানীয় ছোট ছোট হাট বাজারের যে দোকানগুলো আছে রিটেলার তাদেরকে কিন্তু সার বীজ কিন্তু সুকৌশলে তাদের মাধ্যমে কিন্তু বেশি দামে বিক্রি করছে, এমন অভিযোগ পাওয়া গেছে। তবে একটা ভালো খবর হচ্ছে যে নতুন নবাগত জেলা প্রশাসক আফরোজা চৌধুরী এখানে এসেছেন। যোগদান করার পর থেকে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটরা 5টি উপজেলায় জয়পুরহাট জেলার প্রতিদিনই কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে এবং খবর দেওয়া মাত্র কিন্তু তারা সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সহ উপস্থিত হয়ে এবং দোকানের যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ন্যায্য মূল্যে সাধারণ কৃষকদের কিন্তু উপস্থিত থেকে কিন্তু যেখানে অভিযোগ পাচ্ছে সে বীজ এবং সার কিন্তু সেখান থেকে বিক্রি হচ্ছে। আমি একজন এখানকার কৃষকের সাথে কথা বলে জানতে চাইবো যে আপনাদের কি অবস্থা, আপনারা বীজ সার ঠিক মতো পেয়েছেন কিনা? না ভাইয়া, আমরা বীজ সার ঠিক মতন পেয়েনি, যেহেতু এক বস্তা জোড়া প্রতি সারের দাম ছিল 2050 টাকা, সেই সার এখন হলো 2700-2800 টাকা জোড়া, আর আলু ছিল 2500 টাকা বস্তা বিআইডিসি, সেটা এখন লাগতেছে হলো 3700-3800 টাকা। তে আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে ন্যায্য মূল্য যেন আমরা বীজ সার এবং ইউরিয়া, কিছুদিন পর আমাদের প্রচুর ইউরিয়ার দরকার, এই ইউরিয়া যদি ঘাটতি হয় তাহলে আমরা আলু সিঁচবো কি দে, বানবো কি দে, আমরা কিভাবে কি করবো? আমাদের কৃষকের এত এইরকম অবস্থা হয়ে গেছে, আমরা কোথাও যাই কোনো জিনিসের ইয়াক পাচ্ছি না। তাই ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে জেলা প্রশাসক আফরোজা চৌধুরীর সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি নিয়মিত বাজার মনিটরিং করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্রাম্যমাণ আদালত দিচ্ছেন, কিন্তু তাতেও কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না, কৃষকরা এমনটি অভিযোগ করেছেন। এটাই ছিল আমার জয়পুরহাটের আলুর বীজ এবং সার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আমি এখন স্টুডিওতে ডানার কাছে চলে যাচ্ছি। ডানা।
ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় হাসপাতালে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেবা নিয়ে রোগী ও স্বজনদের প্রতিক্রিয়া কেমন দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। দানা, আপনি যেটা বলছিলেন আমি আপনি জানেন কি কুমিল্লা আসলে ডেঙ্গু রোগী হঠাৎ করে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আসলে দাঁড়িয়েছে 30 জন ভর্তি হয়েছে কুমিল্লা বিভিন্ন হসপিটালে। তার মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজে আসলে ভর্তি হয়েছে 9 জন রোগী, এবং সেদিক থেকে যদি কুমিল্লা প্রত্যেকটা উপজেলা আমরা দেখেছি 31 জন রোগী ভর্তি রয়েছে ডেঙ্গু রোগী। হঠাৎ করে আসলে কার কুমিল্লা যে জনপ্রতিনিধি না থাকার কারণে বিভিন্ন সিটি কর্পোরেশন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি বলেন, মানুষের সচেতনতার অভাব, বিশেষ করে এখানে মশা নিধনের জন্য যে ধরনের ব্যবস্থা করা নেওয়া উচিত ছিল আসলে সিটি কর্পোরেশন সেখানে ব্যবস্থা নেয়নি। প্রতিটি ওয়ার্ডে আমরা দেখেছি কুমিল্লা সিটি কর্পোরেশন মহানগরকে আসলে তারা বলছেন যে আসলে পর্যাপ্ত ওষুধ না থাকার কারণে এবং যারা সিটি কর্পোরেশন জনপ্রতিনিধি নাই সেই কারণে আসলে ওইভাবে মশা নিধনের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তবে একটা জানা কি কুমিল্লা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচারণার অভাব রয়েছে, ডেঙ্গু সচেতনতা বিষয়ক আসলে কর্মশালা হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ ডেঙ্গু হচ্ছে একটা মরণ ব্যাধি। বর্তমানে বাংলাদেশ সরকারের আপনি দেখেছেন প্রতি বছর অনেক রোগী ডেঙ্গুতে আসলে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সেদিক থেকে যদি কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালকের কথা বলেছেন, উনি বলছেন এখন যদি সচেতনতা বৃদ্ধি না করা হয় এবং মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি না আসে তাহলে ডেঙ্গু দিন দিন আসলে আকার ধারণ করতে বিপর্যয় করতে পারে ডেঙ্গুতে। গত বছর আমরা দেখেছি অনেক ডেঙ্গুতে মারা গিয়েছে। এবার কুমিল্লাতে আমরা দেখেছি তাড়াতাড়ি সব ডেঙ্গু বিস্তার করতে শুরু করেছে। সেদিক থেকে যদি বলি কুমিল্লার সকল হসপিটাল এবং যারা সচেতনমূলক এবং যারা রয়েছে মানুষ ডেঙ্গু নিয়ে যদি সচেতন না থাকে তার ডেঙ্গু বৃদ্ধি পেতে থাকে। তবে একটা জানে কি কুমিল্লার যে আমি কথা বলেছি কুমিল্লার সদর হসপিটালের সিভিল সার্জন দায়িত্বে রয়েছে, উনি বলছেন আছে ডেঙ্গু নিয়ে প্রচারণা এবং সচেতনমূলক যে কমিটি রয়েছে জেলা প্রশাসন কর্তৃপক্ষের মাধ্যমে তারা আলোচনা করেছেন, তারা অতি সত্বর আসলে ওষুধ কিভাবে ছিটানো যায় এবং মানুষ কিভাবে সচেতনতা করা যায় সেদিক থেকে তারা আলোচনা করে আসলে ডেঙ্গুর জন্য সকলকে আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এবং কুমিল্লার যে রাজনৈতিক দল রয়েছে তাদের সরকার তারাও বলেছেন আসলে সকলের সম্মিলিত প্রচেষ্টা আসলে ডেঙ্গু রোধ করা যায়। বিশেষ করে যারা শিশু বাচ্চা এবং যারা বয়স্ক লোক রয়েছে তারাই বেশি আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। কুমিল্লাতে আমরা দেখেছি প্রায় মেডিকেল গুলোতে বিশেষ করে যারা সরকারি মেডিকেল কলেজ কুমিল্লা মেডিকেল কলেজ বা সদর হসপিটাল এখানে ভর্তি রয়েছে প্রায় 25 জন উপরে ডেঙ্গু রোগী, এবং আমাদের তারা জানিয়েছেন আসলে এই রোগীগুলি বেশিরভাগই তারা জানে না আসলে ডেঙ্গু কখন হয়েছে। এখন তারা এখানে আসার পরে কুমিল্লা মেডিকেল কলেজে টেস্ট করার পর আমরা দেখেছি ডেঙ্গুর এই ধরনের বিস্তার। আসলে সবকিছু মিলিয়ে বলা যায় যদি এখনো যদি ডেঙ্গুর বিস্তারে যদি কাজ না করে স্বাস্থ্য বিভাগ শুরু করে কুমিল্লা সিটি কর্পোরেশন যারা উদ্বোধন করতে পেরেছে সকলে মিলে তারা যদি এখনো এই ধরনের পদক্ষেপ না নেয় তার ডেঙ্গুর আকার বৃদ্ধি পাবে দিন দিন। আসলে কুমিল্লা আমরা দেখেছি, আমি যে কথা বলেছি তারা বলছেন আমাকে যে আগামী 2 মাস ডেঙ্গুর জন্য আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। সেদিক থেকে যদি বলা চলে কুমিল্লার ডেঙ্গু রোগীর জন্য এই ধরনের পদক্ষেপ না গ্রহণ করলে সচেতন বৃদ্ধি না করলে এবং ওয়ার্ড ভিত্তিক যদি মশার ওষুধ নিতে না করা যায় তাহলে ড্রেনেজ পরিষ্কার না করলে সবকিছু মিলিয়ে বলা যায় ডেঙ্গুর প্রকোপ বিস্তার করতে পারে আগামী 1 মাস খুব ডেঞ্জার জোন আছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। যমুনা নদীতে নাব্য সংকটের কারণে এই মাসে দুবার আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়েছে। এ নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, 2 ঘাটে পারাপারে আরো কোনো বাধা দেখছেন কিনা, নাব্য সংকট কাটাতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আরিচা কাজিরহাট নৌরুটটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার একটি অন্যতম নৌপথ। তো এই নৌপথে দূরত্ব রয়েছে 13 কিলোমিটার। এই নৌপথে নাব্য সংকট তীব্র আকার ধারণ করায় কিন্তু অনিশ্চয়তায় পড়েছে ফেরি চলাচল এবং ফেরি সার্ভিস। তো আমরা যেটি জানতে পেরেছি যে গত 2 নভেম্বর কিন্তু শুক্রবার রাত 11টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে 36 ঘন্টা পর সে ফেরি সার্ভিস চালু হয়। এর 1 সপ্তাহ পেরোতে না পেরোতেই কিন্তু পরে 7 তারিখ শুক্রবার আবার পুনরায় নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ হয় এবং 62 ঘন্টা পর আবার পুনরায় ফেরি সার্ভিস শুরু হয়। তো আমরা কথা বলেছি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যে ম্যানেজার আব্দুল্লাহ রয়েছেন তার সাথে, তিনি যেটি আমাদের জানিয়েছেন যে নাব্য সংকট তীব্র হওয়ার কারণে ফেরি চলাচল একেবারেই অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এতে ফেরি সার্ভিস একেবারেই বন্ধ হওয়ার উপক্রমে পরিণত হয়েছে। তো তারা যেটি বলছেন যে বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগ যদি এই ড্রেজিং কার্যক্রম ভালো মতো না করে এবং সফল না হয় তাহলে এই ঘাটটি একেবারে বন্ধ হওয়ার আশঙ্কায় পড়েছে বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তা জানিয়েছেন। তো আমরা বিআইডব্লিউটি এর কর্মকর্তা
কর্মকর্তা যে ড্রেজার বিভাগে যে হাসান রয়েছেন প্রকৌশলী, তার সাথে তিনি যেটি আমাদের জানিয়েছেন ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে, তারা চেষ্টা করছেন যে নাব্য সংকট নিরসনের। তো এই ছিল আমার কাছে আরিচা কাজিরহাটের ফেরিঘাটের যে নাব্য সংকট তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। বিধিনিষেধ কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে বান্দরবানের পর্যটন এলাকা, তবে রাঙামাটি এখনো পর্যটক শূন্য। এ নিয়ে জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন ও রাঙামাটি থেকে মিশু মল্লিক। শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মিশু মল্লিক। মিশু, পর্যটকের আনাগোনা এখন কেমন দেখতে পাচ্ছেন, কি বলছেন ব্যবসায়ীরা? টানা 24 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত পহেলা নভেম্বর। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরে ছুটির দিনগুলোতে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি কিছুটা থাকলেও সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আসলে রাঙামাটি একেবারেই পর্যটক শূন্য বলা যায়। গত যে কয়েকটা শুক্রবার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে যে কয়েকটা ছুটির দিন ছিল, সেই ছুটির দিনগুলোতে রাঙামাটির যে সকল উল্লেখযোগ্য পর্যটন বা বিনোদন কেন্দ্র রয়েছে, পর্যটন ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যখলের রিসোর্ট সহ সুবলং ঝর্ণা, সেসব জায়গায় আমরা বেশ কিছু পর্যটকদের উপস্থিতি দেখেছিলাম। কিন্তু সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আসলে রাঙামাটিতে খুব একটা পর্যটক এখন নেই বললে চলে। আমরা সরেজমিনে আজকে সকালেও পর্যটনের ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেছি, যেখানে আসলে পর্যটকদের উপস্থিতি একেবারেই কম। আসলে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম রাঙামাটির পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে। তারা বর্তমানে যে পর্যটনের যে অবস্থা, পর্যটকদের যে উপস্থিতি, সেটা নিয়ে আসলে হতাশা ব্যক্ত করেছেন। তারা বারবার যেটা বলছেন যে আসলে দীর্ঘদিন বন্ধ থাকার পরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, কিন্তু প্রত্যাহারের পরেও যে আশানুরূপ পর্যটক, সে আশানুরূপের পর্যটকের দেখা আসলে তারা পাননি। তারা দীর্ঘদিন ধরে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন এবং তারা যে আশা করেছিলেন যে এই সময়ে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে পর্যটন মৌসুম শুরু হয়েছে, পর্যটকদের উপস্থিতি বাড়বে, আসলে সে আশা তাদের পূরণ হচ্ছে না এবং তারা আবারও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা আরো একটি কথা বারবার বলছিলেন যে আসলে দীর্ঘদিন পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে তারা আর্থিকভাবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইমেজ সংকটে পড়েছে আসলে রাঙামাটির পর্যটন খাত এবং এই ইমেজ সংকটের কারণেই আসলে রাঙামাটিতে পর্যটকদের উপস্থিতি এখন একেবারেই কম। এবং আমরা আরো কথা বলেছিলাম রাঙামাটির যারা টুরিস্ট বোট চালক আছেন, হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের যে অগ্রিম বুকিং থাকে, সে অগ্রিম বুকিং এখন নেই বললে চলে। রাঙামাটির প্রায় 65টি হোটেল মোটেল রয়েছে, সেই সকলে প্রায় যে সকল বুকিং আছে সেগুলো আগামী শুক্র এবং শনিবারের জন্য রয়েছে, সেটি 40 থেকে 45% বুকিং রয়েছে, এর বেশি বুকিং আসলে নেই। টুরিস্ট বোট চালকরা হতাশা ব্যক্ত করেছেন, তারা বলেছেন যে টুরিস্ট না আসার কারণে, কারণ তাদের জীবিকাটা আসলে সম্পূর্ণভাবে নির্ভরশীল পর্যটকদের উপর, তো পর্যটক না আসার কারণে আসলে তারা একেবারেই খুব কষ্টে দিনানিপাত করছেন। আমরা কথা বলেছিলাম রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সাথে। তিনি বলছিলেন যে নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা উঠে গেছে, রাঙামাটি এখন পর্যটকদের জন্য আসলে সম্পূর্ণ নিরাপদ। তিনি আহ্বান জানিয়েছেন পর্যটকদের যে রাঙামাটি ভ্রমণ করার জন্য এবং বর্তমানে যে খরা চলছে পর্যটন মৌসুমের, তিনি বলছেন যে আশা করছেন যে ধীরে ধীরে হয়তো এই খরা কেটে যাবে। ডানা, আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাঙামাটির পাশাপাশি আসলে যে সাজেক ভ্যালি রয়েছে, সাজেকেও পর্যটকদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা কমেছে, হয়তোবা শুক্রবার এবং শনিবার যে বন্ধের দিন আছে সেখানে আসলে পর্যটকদের উপস্থিতি বাড়বে বলে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি আশা করছে। তো আসলে এই ছিল আমার কাছে রাঙামাটির পর্যটকদের উপস্থিতির সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। একই বিষয় জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। বান্দরবানের পর্যটকদের আনাগোনা কেমন দেখতে পাচ্ছেন? ডানা, আসলে বিধিনিষেধ কাটিয়ে আবারও বান্দরবানের পর্যটনের যে প্রাণচাঞ্চলতা সেটি ফিরে আসতে শুরু করেছে। আমি এই মুহূর্তে যেখানে আছি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার উপবন পর্যটন এলাকায়। এখানে আজকে যেই সময়টাতে আমরা দর্শকদের সঙ্গে সংযুক্ত রয়েছি, এই সময়টাতে স্বাভাবিকলি এখানে পর্যটকের উপস্থিতি কম থাকে, কিন্তু আমরা এখানে দেখছি তুলনামূলক বা অনেক পর্যটকের আসলে এখানে প্রবেশ করছে ধীরে ধীরে। কয়েকজন পর্যটক দেখতে পাচ্ছি। আমি একজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে গত এক সপ্তাহ ধরে পর্যটকের উপস্থিতি কেমন দেখছেন আপনি? পর্যটকের উপস্থিতি হচ্ছে এখন মোটামুটি আসতেছে, এখন শুরু করেছে। এই যে ছেলে মেয়ের পরীক্ষা, এই সমস্ত মোটামুটি শেষের পর্যায়ে, প্লাস হচ্ছে মানুষের ভোগান্তি এখন মোটামুটি শেষের পর্যায়ে।
মোটামুটি মানুষ আসতেছে। আর এখানে সবচেয়ে একটা বড় প্রবলেম হচ্ছে রাস্তাটা অনেক বাজে একটা অবস্থা। কক্স থেকে মানুষ 70% মানুষই এখানে আসে, যারা বাহির থেকে আসে সবাই আসতেছে, কিন্তু রাস্তাটার জন্য প্রবলেম। এখানের যাওয়া আসাটা যদি আরেকটু বেটার অপশন যদি চালু করা হয়। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে একজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকে আসার যে সড়কটি সেটির ভোগান্তির কথা তিনি আসলে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি উপবন পর্যটন লেকে এখানে নারী থেকে শুরু করে শিশু বিভিন্ন বয়সী মানুষ আসলে এখানে উপস্থিত রয়েছেন, একে একে আসেন। আমি একজন স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন, তার কাছ থেকে একটু জানতে চাই এই নাইক্ষ্যংছড়ি পর্যটন লেকের মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ দেশ টিভিকে ধন্যবাদ। আসলে আমাদের এই উপবন লেকটি কক্সবাজারের সাথে কিভাবে লাগোয়া, কিন্তু শত শত দর্শনার্থী এখানে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। কিন্তু আসার সময় একটা প্রবলেম হচ্ছে, আমাদের কক্সবাজার আর নাইক্ষ্যংছড়ির যে প্রধান সড়ক, এই সড়কটার বেহাল দশা এখন। যেমনটি আসলে শুনছিলেন, সড়কের অবস্থা বেহাল দশার কথাই আসলে বলছিলেন। এখানে বিভিন্ন এলাকা থেকে এখানে পর্যটকরা এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করি। এখানে আপনারা কোথায় থেকে আসেন? এখানে রামু থেকে। ঘুরে কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা আসছেন কোথায় এখন এই পর্যটন স্পটটি? আচ্ছা, আসলে তারা একটু নাইক্ষ্যংছড়ি উপজেলার পার্শ্ববর্তী একটি উপজেলা থেকে তারা এখানে ঘুরতে এসেছেন, রামু উপজেলা থেকে। পুরো পরিবার নিয়ে আসলে তারা এখানে এসেছেন। এখানে বিভিন্ন বয়সী নারী পুরুষ রয়েছেন, তারা ছোট যারা রয়েছেন এখানে যে রাইডগুলো রয়েছে সেই রাইডে খেলাধুলা করছেন। যারা বিভিন্ন বয়সী নারী পুরুষ রয়েছে তারা ছবি তুলে সময়টা আসলে কাটাচ্ছেন। আসলে আমি যদি বলি, বান্দরবানে দীর্ঘদিন ধরে যে বিধিনিষেধ ছিল, বিধিনিষেধ কেটে ওঠার পরে গত এক সপ্তাহে বান্দরবানে অন্তত 10,000 পর্যটকের বিচরণ ঘটেছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি। যেখানে নীলাচল পর্যটন কেন্দ্রে পর্যটকের উপস্থিতি ছিল প্রায় 5,000। এছাড়া মেঘলা যে পর্যটন স্পট রয়েছে সেই পর্যটন স্পটে ছিল 4,000। এছাড়া অর্থাৎ পর্যটকের উপস্থিতি, যেটি আমি একজন পর্যটকের সাথে একটু কথা বলতে চাই। আপনারা কোথায় থেকে আসছেন? আমরা রাজবাড়ী থেকে আসছি। কেমন লাগছে পরিবেশ? ঘুরে কোনো সমস্যা হচ্ছে কিনা? না, কোনো সমস্যা নাই, অনেক সুন্দর। আর কোথায় কোথায় গেছিলেন আপনারা? আমরা কক্সবাজার আসছিলাম, কক্সবাজার থেকে এখানে আসছি। পরিবেশটা কেমন দেখছেন? পরিবেশটা অনেক সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে। অবশ্যই সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে। আন্টি, আপনারা পুরো পরিবার কে কে? আমরা পরিবার, মানে আমি, আমার 2 মেয়ে আর জামাই আর নাতি, আমরা এই কজন আসছি। এবং ইয়েতে গেছিলাম। বাবু তুমি কোথায় আসছো একটু বলতো? বলো। কক্সবাজারে আসছিলাম, পরে এখানে আসছি। বলো সুগন্ধি বিচে আসছিলাম, তারপরে এখানে আসছি। জি, আসলে এখানে বিভিন্ন বয়সী মানুষ, নারী পুরুষ শিশুরা রয়েছেন। তারা নিজেদের অনুভূতি আসলে প্রকাশ করছিলেন। একটি পরিবারের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন, কক্সবাজারে তারা আসলে ঘুরতে এসেছিলেন। কক্সবাজারের একদম নিকটবর্তী হওয়ায় এখানে যে উপবন পর্যটন লেক, যেটি নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণ করে থাকে, সেই উপবন পর্যটন লেকে এসেছিলেন। এখানকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করছিলেন। এখানকার যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করছিলেন। এখানে আসলে যেই বান্দরবানে যে পর্যটন স্পটগুলো রয়েছে, এখানে বিকেল নাগাদ পর্যটকের উপস্থিতি বাড়ে। এই সকালে একটু পর্যটকের উপস্থিতি কম থাকে, তারা দূর দূরান্তে আসলে সকালটা সময় কাটানোর জন্য চলে যান। অর্থাৎ বান্দরবানে যে গত 1 মাস ধরে যে বিধিনিষেধ ছিল, বিধিনিষেধ কাটিয়ে যে পর্যটনের যে প্রাণ চাঞ্চল্যতা সেটি ধীরে ধীরে কাটতে শুরু করছে। এতে করে হোটেল মোটেল মালিক যারা রয়েছেন, পরিবহন মালিক রয়েছেন, তারা অত্যন্ত খুশি। তবে একটি বিষয় প্রশাসনের কাছে সবাই দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হচ্ছে নাইক্ষ্যংছড়ি উপবন পর্যটন লেকে যেসব পর্যটকরা আসেন তারা রামু থেকে নাইক্ষ্যংছড়ি যে সড়কটি রয়েছে সেই সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়েছেন। এতে করে এখানকার পর্যটনের যে প্রসার সেটি হবে, এমনটি জানিয়েছেন এখানকার ঘুরতে আসা পর্যটকরা। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে পর্যটনের সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। রাঙামাটি ও বান্দরবান থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। নিষিদ্ধ পলিথিন বর্জন নিয়ে নাটোরের রিচাবাজার মাছবাজার এলাকায় সহস্রাধিক বিকল্প ব্যাগ সরবরাহ করছে ব্যবসায়ী নেতারা। এ নিয়ে জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। সারা দেশে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন জাতীয় ব্যাগ জব্দে কিন্তু প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন
তল্লাশি অভিযান চালাচ্ছে দেশের বিভিন্ন বাজারে, কিন্তু সেসব অভিযানের দৃশ্য এখন দৃশ্যমান। কিন্তু নাটোরের নিচা বাজারের ব্যবসায়ীরা কিন্তু এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন পলিথিন বর্জনে। এখানকার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে সুন্দর, পরিচ্ছন্ন, পরিষ্কার এবং পরিবেশ বান্ধব নাটোর গড়ে তোলার জন্য বাংলাদেশে এই প্রথম তারাই কিন্তু নাটোরের নিচা বাজারকে পলিথিন মুক্ত বাজার হিসাবে আজকে সকাল 10টা থেকে ঘোষণা করেছেন এবং তাদের এই কার্যক্রম কিন্তু আরও 2 দিন চলমান থাকবে। তারপরেও কিন্তু বাজারে কিন্তু পলিথিনের ব্যবহার কিন্তু কমেনি। আমরা পলিথিন নিষিদ্ধের ঘোষণার পর থেকে নাটোরের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি, সেখানকার ক্রেতা বিক্রেতার সাথে কথা বলেছি, তারা কিন্তু পলিথিনের বিকল্প না আসা পর্যন্ত তারা পলিথিন ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। তাদের বিকল্প অবস্থা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত যত ঘোষণায় আসুক তারা কিন্তু পলিথিন ব্যবহার বন্ধ করতে পারছেন না, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। পলিথিন বর্জনে যে উদ্যোগটা, এটা দেখে দেশের অন্য এলাকার মানুষ কিন্তু আরও পলিথিন বর্জনে এগিয়ে আসবে। তো নাটোরের নিচা বাজার থেকে পলিথিন বর্জনে ব্যবসায়ীদের উদ্যোগের এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর।